ছোট বড় সবার নিউমোনিয়া হচ্ছে। কি করে বুঝবেন? লক্ষণ কি? প্রতিকারই বা কি? জানাচ্ছেন ডাক্তার অরিন্দম বিশ্বাস। শীত তো পড়েই গিয়েছে, আর এই শীতের আগে থাকতেই শুরু হয়েছে বাচ্চাদের নিউমোনিয়া। শোনা যাচ্ছে নাকি চীনেও নিউমোনিয়া হচ্ছে, সেখান থেকে কি আবার এলো নাকি? এই সমস্ত কিছু একটু জেনে নিই ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছ থেকে। বাচ্চাদের নিউমোনিয়া হচ্ছে, অনেকেই চিন্তা করছেন যে চীনেও নাকি হয়েছে। একটু যদি বলেন এটা কি? দেখুন, একটা কথা চীন পরিষ্কার করে কোনোদিন কিছু বলে না। সম্ভবত যা জানা গেছে, H9N2 মানে এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেইখানে বাচ্চাদের আঘাত করেছে। অনেক রকম বিভিন্ন রকম হাসপাতালে বিভিন্ন রকম পেশেন্ট হয়েছে, কিন্তু এখন কোনো খবর নেই। তখন একটা খবর উঠেছিল। এইবার যেটা হচ্ছে, আমাদের এখানে নিউমোনিয়া বাচ্চাদের হয়, এক হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি করতে পারে, তার সাথে হচ্ছে রেসপিরেটরি সেন্সিটিয়াল ভাইরাস বলে আছে, সেটা করতে পারে, RSV যেটা আমরা বলি, আর মাইকোপ্লাজমা যেটা ওয়াকিং নিউমোনিয়া। দেখবেন এখানে যে সেরকম বড় সড়ো কিছু নয়, শ্বাসকষ্ট নেই, মানুষ হেঁটে বেড়াচ্ছে, কিন্তু নিউমোনিয়া আছে। তো এগুলো বাচ্চাদের হতে পারে এবং হচ্ছেও, হয়ও। তো এই বছরও হয়েছে। তো এখন নিউমোনিয়া বিষয়টা 5 বছরের নিচে আর 65 বছরের ওপরে যখনই হয়, তখন একটু ভাববার বিষয় থাকে, কারণ এটা খারাপ, জটিল থেকে জটিলতরও হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত ভারতবর্ষে সেই হারে সেইভাবে কোনো বড়সড় কিছু অঘটন ঘটেনি। যা আছে তাই আছে। চীন থেকেও এখনও পর্যন্ত উড়ে আসেনি, বা চীনে কি হয়েছে সেটা জানা সম্ভব না। তবুও আমি একটা কথা বলবো, মোটামুটি যদি একটা সার্বিক চিত্র আপনি দেখেন, তাহলে কিন্তু ভারতবর্ষে যা সংক্রমণ হওয়ার হয়ে যাচ্ছে, কিন্তু বড়সড় খারাপ কিছু বিভীষিকাময় কিছু ঘটনা এখনো পর্যন্ত হয়নি। যেটা হয়েছে হয়েছে, চিকিৎসা হয়েছে, বাচ্চাদের ক্ষেত্রে হয়েছে, বড়দের ক্ষেত্রেও হয়েছে। কি কি প্রিকশনস নেওয়া যেতে পারে? প্রিকশনসের মধ্যে দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্বটা অনেক বেশি থাকে। যখন একটা স্কুল থেকে আসতে পারে, স্কুলে যখন আছে, যে কাশছে, যার সর্দি হয়েছে, তাকে ওখানকার শিক্ষকদের উচিত বা কর্তৃপক্ষের উচিত তাদেরকে আলাদা করে দেওয়া বা কিছুদিন বাড়িতে থাকতে বলা। কারণ এই যে ড্রপলেট, জলকণার মারফত যে সংক্রমণগুলো আসছে, সেগুলো কাছাকাছি জায়গায় যখন আছে, কেউ কাশলো, কেউ হাসলো, কারুর জলকণাগুলো বেরিয়ে আরেকজনের শরীরে প্রবেশ করলো, তখন এই সমস্যাগুলো দেখা যায়। একটা সেরকম হলে মাস্কিং ইজ নট, মাস্কিংটা আমরা ভুলে গেছি। কোভিড চলে যাওয়ার পর, কোভিড নিয়ে আমরা এখন অনেকটা যুদ্ধে জয়ী হয়ে আমরা মাস্ক ছুঁড়ে ফেলেছি, কিন্তু কখন কোন অঘটন আসবে, কোন সংক্রমণ আবার ঢুকবে, সেটা কেউ জানে না। তো সেই জায়গা থেকে মাস্কটা আমরা যে ভুলে গেছিলাম, মাস্কিং দরকার। যখনই ক্লোজেটের জায়গায়, মাস্কিংটা এখনও দরকার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রচুর জল খাওয়া উচিত। কেন? ঠান্ডার সময়, শীতের সময় জলটা আমরা বন্ধ করে দিই, যখন জলের পিপাসা খুব সহজে মিটে যায়, বেশি জল আমাদের লাগে না। কিন্তু দাঁত থেকেও কিন্তু সংক্রমণ হয়, মুখটা যাতে শুকনো না হয়, সেই থেকে যখন হতে পারে, শরীরে, সারা শরীরে কিন্তু যেতে পারে। এইটা গেল। তার সাথে হচ্ছে, যখনই কেউ অসুস্থ, যারা সেবা করছেন তারাও মাস্ক পরে থাকবেন, বাচ্চাকেও পড়াবেন, আর দূরত্ব বিধিটা রাখা। এটা করে ভাইরাসটা আটকাতে পারবেন। কিন্তু ভাইরাসের এখন টেস্টও হয়। যখন যদি আমরা ভাইরাস সাসপেক্ট করি, ভাইরাল ফিভার, তো টেস্টও হয়, কিন্তু সেটার একটু দামটা বেশি, খরচটা বেশি বলে আমরা কিছুটা কুণ্ঠাবোধ করি এটা দেওয়ার আগে। কিন্তু ব্যাকটেরিয়াল থুতু পরীক্ষা করালে ব্যাকটেরিয়াও পাওয়া যায়, তার তো অ্যান্টিবায়োটিক আছে। অ্যান্টিবায়োটিক ভালো করে শুরু করে দিলে চিন্তা কম থাকে। কিন্তু আর বয়স্ক লোকেদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে সব ভ্যাকসিনগুলো যেন নেওয়া থাকে। 65-র ওপর যেন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রত্যেক বছর, বা যদি কোমরবিডিটি থাকবে তাদের ক্ষেত্রে 50। নিউমোনিয়ার একটু গাইডলাইনটা বদলেছে, দু ধরনের নিউমোনিয়া ভ্যাকসিন আমরা দিই 1 বছরের ব্যবধানে। এইগুলো যদি আমরা করতে পারি, আমরা কিছুটা মানুষকে সুরাহা, মানে একটা পথ বলতে পারবো। কতটা সমস্যার সমাধান হবে জানি না, কিন্তু যে সংখ্যাটা আমরা প্রত্যেক বছর পাই, সেটা কিন্তু কমে যাবে। সিমটম যদি একটুখানি। সিমটম একটা ভাইরাল ফিভারের সর্দি, কাশি, জ্বর, এটা থাকবে। সর্দি কাশি মানেই না কিন্তু ভাইরাল ফিভার হয়েছে, ফিভারের একটা ব্যাপার থাকবে, তাহলেই ভাইরাল ফিভার। কারণ যখনই আমাদের শরীরে কিছু বহিরাগত পদার্থ প্রবেশ করে, তখন এটা প্রদাহ তৈরি হয়, শরীর সেটাকে সহ্য করতে পারে না। তো এই যে
শরীর সহ্য করতে পারছে না, তার বহিঃপ্রকাশ তো ঘটবে সেই সর্দি কাশির মারফত। এখন যে প্রদাহটা তৈরি হয়েছে ওই জায়গার মধ্যে ভাইরাস এসে বাসা বাঁধে, বংশবৃদ্ধি করে, সেটা কিন্তু একটা অসুবিধার, বিপজ্জনক হয়। সেই জায়গা থেকে এইটাই, তারপর গ্ল্যান্ড ফুলে যেতে পারে, গলা ব্যথা হতে পারে। আলাদা করে ভাইরাস আর ব্যাকটেরিয়া চিহ্নিত করা অসুবিধা, কিন্তু মোটামুটি ভাইরাসে এগুলো বেশি হয়। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো হতেই পারে, কিন্তু তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে বা অ্যান্টিবায়োটিক শুরু করাটা দরকার আছে। এই হচ্ছে ওভারঅল জিনিসটা, সামগ্রিক বিষয়টা এটা, সামগ্রিক চিত্রটা এটা। কিছু ক্ষেত্রে জটিল থেকে জটিলতর হয়, কিছু ক্ষেত্রে অনায়াসে সমস্যার সমাধান হয়ে যায় কয়েকদিনে। কিন্তু একটা কথাই বলবো, চিকিৎসকের পরামর্শ যদি ঠিকমতো নিতে পারেন, সময় মতন ওষুধ যদি শুরু করে, আর বয়স্করা যদি ভ্যাকসিনেশন করে, সেটা একটা বিষয়, তাহলে কিন্তু অনেকটা সমস্যার সমাধান হবে। আরেকটা ক্ষেত্রে আমি বয়স্কদের ক্ষেত্রে বলবো, মর্নিং ওয়াক থেকে বিরত থাকুন যতক্ষণ না ঠান্ডাটা যায়। কারণ সকালবেলা হিম পড়বে, আপনি কুয়াশার মধ্যে করবেন, এক হচ্ছে দূষণ, তার মধ্যে অনেক পার্টিকেল শরীরে প্রবেশ করে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে যে বাড়ির মধ্যে থাকুন, বাড়ির মধ্যে আপনি ব্যায়াম করুন, বাড়ির মধ্যে আপনি চলাফেরা করুন, তাহলে হাড়গুলো শক্ত হবে। নয়তো একেবারে বসে গেলে হাড়গুলো দুর্বল হয়ে যায়, এটা একটা ঘটনা, তখন ফ্র্যাকচার হতে থাকে। সেই থেকে মাঠে না গিয়ে বাড়ির মধ্যেই থাকুন, বা রোদ্দুর পড়ার পর আপনি চলাফেরা করুন, তাতে অনেক বেশি সুবিধাজনক অবস্থায় আপনি থাকবেন। মেডিসিন তো রয়েছে। ডাক্তারবাবুর কথা অনুযায়ী যেটা পরিষ্কার উঠে এলো, যেটা যে আমরা কোভিডের পরে মাস্ক পরতে ভুলে গিয়েছি, সেই অভ্যাসটা বোধহয় যদি এখনও থাকে তাহলে এগুলো আটকানো সম্ভব। প্রীতম দে, TV9 বাংলা।